হুম, অত্যন্ত উৎসাহের সঙ্গে আজকের এই গভীর অনুসন্ধানে সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যা নিয়ে মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। একদম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা গত ১ শতাব্দী ধরে সারা বিশ্বের মানুষের মনে এক অজানা ভয়ের সঞ্চার করেছে। একটু কল্পনা করা যাক বিষয়টা। বলুন। অতলান্ত মহাসাগরের বুকে এমন একটি বিশাল এলাকা যেখানে প্রবেশ করলেই আস্ত জাহাজ, বিশাল মালবাহী নৌযান বা অত্যাধুনিক সামরিক বিমান কোনো চিহ্ন না রেখেই গায়েব হয়ে যায়। অবিশ্বাস্য মনে হলেও এটাই যুগ যুগ ধরে চলে আসা বিশ্বাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা কথা বলছি আটলান্টিক মহাসাগরের সেই কুখ্যাত অঞ্চল নিয়ে, যাকে বিশ্বজুড়ে সবাই চেনে বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ নামে। নামটা শুনলেই কেমন যেন একটা গা ছমছমে ব্যথের কাজ করে, তাই না? ঠিক, এমন এক রহস্যময় স্থান যার নাম শুনলেই আজও বহু মানুষের ভয়ের চোটে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে আসে। আর আজকের এই আলোচনাটি সত্যি খুব চমকপ্রদ হতে চলেছে। কারণ আজকে আমরা যেসব সোর্স বা উৎস ঘাটছি, সেগুলো বেশ বৈচিত্র্যময়। হ্যাঁ, আমরা তো অনেকগুলো সোর্স দেখেছি এবার। ঠিক তাই। এর মধ্যে যেমন শতাব্দী প্রাচীন ঐতিহাসিক রেকর্ড এবং উইকিপিডিয়ার বিস্তারিত তথ্য আছে, তেমনি রয়েছে একদম সলিড বৈজ্ঞানিক জার্নাল। যেমন ধরুন ওই যে WJPMR। হ্যাঁ, ওয়ার্ল্ড জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড মেডিকেল রিসার্চ বা WJPMR এবং রিসার্চ ইন মেরিন সায়েন্সেসের মতো প্রকাশনার গবেষণাপত্র। আচ্ছা, আর সংবাদ মাধ্যমের প্রতিবেদনও তো আছে। একদম। এর পাশাপাশি ইকোনমিক টাইমস, আনন্দবাজার পত্রিকা এবং এশিয়ানেট নিউজের মতো স্বনামধন্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনও আমরা বিশ্লেষণ করছি আজকের এই আয়োজনে। দারুণ। তাহলে আজকের আমাদের মূল মিশনটা কি দাঁড়াচ্ছে? আমাদের আজকের মূল মিশন হল যুগ যুগ ধরে চলে আসা এই ভয় আর কল্পকাহিনীর জালটা একটু ভেদ করা। যারা শুনছেন তাদের কাছে যেন জলের মতো পরিষ্কার হয়ে যায় যে এতগুলো জাহাজ আর বিমান আসলেই কেন হারিয়ে গেল? ঠিক। আর এই সব গায়েব হয়ে যাওয়ার পেছনে আসলে কোনো বৈজ্ঞানিক বা মানবিক কারণগুলো লুকিয়ে আছে, সেটাই আমরা খুঁজে বের করব। দারুণ ব্যাপার। তাহলে চলুন সোজা মূল বিষয়ে ঢোকা যাক। প্রথমে এই ভৌগোলিক অবস্থানটা একটু চোখের সামনে ভাসিয়ে তোলা দরকার। হ্যাঁ, ম্যাপের ব্যাপারটা পরিষ্কার হওয়া জরুরি। আমেরিকার ফ্লোরিডা রাজ্যের মিয়ামি, ক্যারিবিয়ান সাগরের পুয়ের্তো রিকো এবং আটলান্টিকের বারমুডা দ্বীপপুঞ্জ। এই তিনটি বিন্দুকে যদি আমরা হ্যাঁ, এই তিনটি বিন্দুকে যদি আমরা মানচিত্রের ওপর কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করি, তাহলে আটলান্টিক মহাসাগরের বুকে যে বিশাল একটা ত্রিভুজ তৈরি হয়, সেটাই হলো এই বারমুডা ট্রায়াঙ্গেল। আর এই এলাকার আয়তন শুনলে কিন্তু চমকে যেতে হয়। বাপরে, বিভিন্ন বর্ণনায় এটি প্রায় ১৩ থেকে ৩৯ লক্ষ বর্গ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই বিস্তীর্ণ জলভাগ জুড়েই লুকিয়ে আছে শত শত হাড়হিম করা গল্প। মজার ব্যাপার হলো এই রহস্যের শুরু কিন্তু আধুনিক কালে নয়, সেই ক্রিস্টোফার কলম্বাসের আমল থেকে, তাই তো? একেবারেই ঠিক। ১৪৯২ সালে ভারতবর্ষ খুঁজতে গিয়ে তিনি যখন এই অঞ্চলের কাছাকাছি পৌঁছান, তখন তার লেখা লগবুকস অনুযায়ী জাহাজের কম্পাস হঠাৎ করেই অদ্ভুত আচরণ শুরু করেছিল। হ্যাঁ, এমনকি তিনি আকাশে অদ্ভুত আলোর ঝলকানি বা আগুনের গোলা সমুদ্রে এসে পড়ার কথাও উল্লেখ করেছিলেন। ইতিহাস ঘাটলে সত্যিই এমন অনেক লোমহর্ষক ঘটনার বিবরণ পাওয়া যায়। কলম্বাসের পর থেকে বহু শতাব্দী ধরে নাবিকদের মধ্যে এই অঞ্চল নিয়ে নানা কানাঘুষে ছিল, কিন্তু ব্যাপারটা সবচেয়ে বেশি নজর কাড়ে ঊনবিংশ শতাব্দীতে এসে। আচ্ছা, বিশেষ করে ওই মেরি সেলেস্ট এবং অ্যালেন অস্টিন জাহাজের ঘটনা দুটো। হ্যাঁ, ১৮৭২ সালের মেরি সেলেস্টের ঘটনা অনেকেই হয়তো জানেন, কিভাবে একটি জাহাজ মাঝদরিয়ায় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ভাসছিল, কিন্তু তার নাবিক দলের কোনো খোঁজ ছিল না। কিন্তু ১৮৮১ সালের অ্যালেন অস্টিন জাহাজের গল্পটি তো সত্যি গায়ে কাটা দেওয়ার মতো একটা থ্রিলার। ভাবুন তো, ২১০ ফুট লম্বা এই অ্যালেন অস্টিন জাহাজটি লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে বারমুডা ট্রায়াঙ্গেল অঞ্চলে একটি পরিত্যক্ত খালি জাহাজ দেখতে পায়। চারদিকে শুনশান, কিন্তু জাহাজের কোনো ক্ষতি হয়নি। ঠিক। আর এই জায়গাটা আমি সোর্স মেটেরিয়ালে পড়ছিলাম এবং আমার রীতিমতো অবিশ্বাস্য লাগছিল। হ্যাঁ, অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন কৌতূহলী হয়ে নিজের কয়েকজন বিশ্বস্ত নাবিককে ওই পরিত্যক্ত জাহাজে পাঠান। প্ল্যান ছিল দুটো জাহাজ একসাথেই নিউ ইয়র্কের দিকে এগোবে। কিন্তু হঠাৎ করেই সমুদ্রের আবহাওয়া খারাপ হয়ে যায়। এক প্রবল ঝড়ে জাহাজ দুটো একে অপরের থেকে আলাদা হয়ে যায়। আর এরপরই তো আসল রহস্যের শুরু।
কয়েকদিন পর ঝড় যখন থামে তখন অ্যালেন অস্টিনের ক্যাপ্টেন দূরবীন দিয়ে আবার সেই জাহাজটিকে দিগন্তে দেখতে পান। তারা দ্রুত ওই জাহাজের কাছে পৌঁছান, কিন্তু জাহাজে উঠে দেখেন সব মালপত্র একদম আগের মতনই ঠিকঠাক আছে, কোথাও কোনো আঁচড় লাগেনি। অথচ ক্যাপ্টেনের পাঠানো সেই নাবিক দলের কোনো চিহ্ন নেই। তারা যেন জাদুমন্ত্রে হাওয়ায় মিলিয়ে গেছে। ব্যাপারটা এখানেই শেষ হলে তাও একটা কথা ছিল, কিন্তু ক্যাপ্টেন তো নাছোড়বান্দা। হ্যাঁ, তিনি আবারও তার ক্রুদের মধ্য থেকে দ্বিতীয় একটি দলকে ওই জাহাজে পাঠান। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, কিছুদিন পর জাহাজটি আবার হারিয়ে যায়। আর পরবর্তীতে যখন সেটিকে আবারও খুঁজে পাওয়া যায়, তখন দেখা যায় ওই দ্বিতীয় নাবিক দলটিও উধাও। ভাবা যায়, একটা জাহাজ থেকে বারবার আস্ত একটা নাবিক দল গায়েব হয়ে যাচ্ছে, অথচ জাহাজের কিচ্ছু হচ্ছে না। এই ধরনের ঘটনাগুলোই ধীরে ধীরে সাধারণ মানুষের মনে বারমুডা ট্রায়াঙ্গেলের মিথ বা কল্পকাহিনীগুলোর ভিত তৈরি করেছে। আর বিংশ শতাব্দীতে এসে এই রহস্য আরও ঘনীভূত হয়, তাই না? একেবারে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ১৯১৮ সালের ইউএসএস সাইক্লপসের অন্তর্ধান। এটি কোনো ছোটখাটো নৌকো ছিল না। এটি ছিল মার্কিন নৌবাহিনীর এক বিশাল জাহাজ, যা ম্যাঙ্গানিজ আক্ষরিক বোঝাই করে যাচ্ছিল। ঠিক বলেছেন। এই জাহাজটি ৩০৯ জন ক্রু নিয়ে একেবারে কোনো চিহ্ন না রেখেই হারিয়ে যায়। আশ্চর্যের বিষয় হল, সে সময় কোনো যুদ্ধ চলছিল না ওই এলাকায়, কোনো আক্রমণের চিহ্ন ছিল না। এমনকি রেডিওতে কোনো বিপদ সংকেত বা ডিস্ট্রেস কলও আসেনি। যুদ্ধকালীন পরিস্থিতি ছাড়াই মার্কিন নৌবাহিনীর ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা। এরপর তো আসে সেই বিখ্যাত ফ্লাইট ১৯-এর ঘটনা, ১৯৪৫ সালের ৫ ডিসেম্বর। হ্যাঁ, মার্কিন নৌবাহিনীর ৫টি টিভিএম অ্যাভেঞ্জার বোমারু বিমান রুটিন ট্রেনিংয়ের জন্য ফ্লোরিডা থেকে উড়েছিল। এই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় পুরো স্কোয়াড্রন নিখোঁজ হয়ে যায়। আর এর চেয়েও মর্মান্তিক ব্যাপার হল, তাদের খুঁজতে পিবিএম ম্যারিনার নামে যে উদ্ধারকারী বিমানটি ১৩ জন ক্রু নিয়ে রওনা হয়েছিল, সেটিও আর ফিরে আসেনি। একদিনে একসঙ্গে ৬টি বিমান আর ২৭ জন মানুষ গায়েব। এই ঘটনাগুলো সাধারণ মানুষের মনে কি তীব্র প্রভাব ফেলেছিল তা আন্দাজ করা কঠিন নয়। একেবারে তাই। কিন্তু আমার একটা প্রশ্ন হল, এই অঞ্চলটার নাম বারমুডা ট্রায়াঙ্গল বা শয়তানের ত্রিভুজ কিভাবে এত জনপ্রিয় হল? আগে তো মানুষ একে এই নামে চিনত না। এর পেছনে আসলে গণমাধ্যমের একটা বিশাল ভূমিকা আছে। আচ্ছা, ১৯৫০ সালে সাংবাদিক এডওয়ার্ড ভ্যান উইঙ্কল জোন্স প্রথম অ্যাসোসিয়েটেড প্রেসের জন্য একটি আর্টিকেল লেখেন, যেখানে তিনি এই অঞ্চলে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার একটি নির্দিষ্ট প্যাটার্নের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। বুঝতে পারছি। এরপর ১৯৬৪ সালে আর্গোসি নামের একটি ম্যাগাজিনে ভিনসেন্ট গ্যাডেস তার একটি আর্টিকেলে এই অঞ্চলটির নাম দেন দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গল। মানে নামটি মানুষের মনে গেঁথে যায় তখন থেকে। একদম। এরপর ১৯৭৪ সালে চার্লস বার্লেটস নামের এক লেখক দ্য বারমুডা ট্রায়াঙ্গল নামে একটি বই লেখেন। ওই বইটি রাতারাতি বেস্টসেলার হয়ে যায় এবং এই পুরো বিষয়টিকে বিশ্বজুড়ে একেবারে পপ কালচার ফেনোমেননে পরিণত করে। আর আমরা তো জানি, যখনই কোনো বিষয় পপ কালচারের অংশ হয়ে যায়, তখন তথ্যের চেয়ে গুজবের ডালপালা বেশি বিস্তার লাভ করে। মানুষ স্বভাবতই রহস্য পছন্দ করে। ঠিক। আর এই সুযোগ নিয়ে বাজারে আসতে শুরু করে একের পর এক অযৌক্তিক তত্ত্ব। আমি সোর্সগুলো ঘাঁটতে গিয়ে রীতিমতো হাসছিলাম। মানুষের কল্পনার সত্যিই কোনো সীমা নেই। কি ধরনের কল্পনার কথা বলছিলেন? এই যেমন একদল লোক প্রবল বিশ্বাস নিয়ে বলতে শুরু করল যে সমুদ্রের নিচে লুকিয়ে আছে এলিয়েনদের গোপন বেস ক্যাম্প। এলিয়েন? বাপরে! হ্যাঁ, তারা নাকি মহাকাশযান নিয়ে এসে আস্ত জাহাজ আর বিমানগুলোকে ছো মেরে তুলে নিয়ে যায়। আবার কেউ দাবি করলেন হাজার হাজার বছর আগে হারিয়ে যাওয়ার সেই পৌরাণিক আটলান্টিস মহাদেশের ধ্বংসাবশেষ নাকি রয়েছে এই ত্রিভুজের ঠিক নিচে। বিশেষ করে বাহামাসের কাছে সমুদ্রের তলায় বিমিনি রোড নামের কিছু পাথুরে কাঠামো দেওয়া যায়। ঠিক, যেগুলোকে অনেকেই আটলান্টিসের প্রযুক্তিগত ধ্বংসাবশেষ হিসেবে তুলে ধরেন। আবার আরেক দলের মতে ওই অঞ্চলে নাকি সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্সে যাওয়ার কোনো অদৃশ্য দরজা বা ওয়ার্মহোল আছে। মানুষের কল্পনা শক্তি সত্যি অবাক করার মতো। এমনকি অতিকায় রাক্ষসের সামুদ্রিক প্রাণী, যেগুলোকে সি মনস্টার বলা হয়, তাদের গল্পও বাদ যায়নি। আসলে মানুষ ভয় পেতে ভালোবাসে। গল্প যত রোমাঞ্চকর হয়, মানুষের আকর্ষণ তত বাড়ে। ঠিক এই জায়গাটিতেই আমাদের একটু থামতে হবে এবং যুক্তির আলো ফেলতে হবে। ডেটা বিশ্লেষণ করে আসল সত্যিটা খুঁজব।
একদম ঠিক। এই গুজবের মূলে প্রথম বড় আঘাতটি হানেন ল্যারি কুশে নামের এক গবেষক ও লাইব্রেরিয়ান। আচ্ছা। ১৭৭৫ সালে তিনি দ্য বারমুডা ট্রায়াঙ্গল মিস্ট্রি সলভড নামের একটি বই প্রকাশ করেন। তার গবেষণার পদ্ধতিটি ছিল অত্যন্ত বিজ্ঞানসম্মত এবং নিখুঁত। তিনি শুধু মানুষের মুখের কথা বা পুরনো গল্পের ওপর নির্ভর করেননি, তাই তো? না, একেবারেই না। তিনি সোজা চলে গিয়েছিলেন লয়েডস অফ লন্ডন নামক বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিখ্যাত সামুদ্রিক বীমা কোম্পানির রেকর্ডে। বাহ, বীমা কোম্পানির রেকর্ড! এর পাশাপাশি তিনি মার্কিন কোস্ট গার্ডের বিশাল ডেটাবেস গভীরভাবে বিশ্লেষণ করেন। বীমা কোম্পানির রেকর্ড আর কোস্ট গার্ডের ডেটা, এটা তো একদম সলিড প্রমাণ। তো তিনি কি পেলেন এই ডেটা থেকে? তার বিশ্লেষণে যে ফলাফল উঠে আসে তা পুরো মিথকে একেবারে ভেঙে চুরমার করে দেয়। কি রকম? অন্যান্য অত্যন্ত ব্যস্ত সমুদ্রপথের তুলনায় বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলে দুর্ঘটনার হার মোটেও বেশি নয়। দাঁড়ান। তার মানে আপনি বলছেন ল্যারি কুশের গবেষণা অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গল কোনো ডেডলি জোনই নয়? হ্যাঁ, ল্যারি কুশের ডেটা সেটাই বলে। এই অঞ্চল দিয়ে প্রতিদিন শত শত জাহাজ ও বিমান যাতায়াত করে। সেই বিশাল ট্রাফিকের তুলনায় নিখোঁজ বা দুর্ঘটনা যে পরিসংখ্যান, তা কোনোভাবে অস্বাভাবিক নয়। এটা আর ৫টা সাধারণ সমুদ্রের মতোই একটা জায়গা। ঠিক তাই। তাহলে এই যে এত বই, এত ডকুমেন্টারি, এত রহস্যের গল্প, এগুলো সব এলো কোথা থেকে? এইখানেই সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক খেলাটা খেলা হয়েছিল। মনস্তাত্ত্বিক খেলা? হ্যাঁ, ল্যারি কুশে প্রমাণ করেন যে অনেক লেখকই নিজেদের বই বিক্রি বাড়ানোর জন্য ইচ্ছে করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। আচ্ছা। তারা খুব ভালোভাবে জানতেন যে রহস্য বিক্রি হয়, তাই কোনো একটি জাহাজ হয়তো প্রচণ্ড সামুদ্রিক ঝড়ের কবরে পড়ে ডুবেছে। একেবারে শান্ত, পরিষ্কার আবহাওয়ায় হঠাৎ গায়েব হয়ে গেছে। ঠিক। সর্বনাশ! এটা তো রীতিমতো জালিয়াতি। মানে তথ্য গোপন করে একটা মিথ্যে রোমাঞ্চ তৈরি করা হচ্ছিল। একেবারে তাই। সবচেয়ে বড় জালিয়াতির একটি উদাহরণ ল্যারি কুশে তার বইয়ে তুলে ধরেন। ১৯৩৭ সালে ফ্লোরিডার ডেটোনা বিচে একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল। আচ্ছা। সেটি ছিল শত শত মানুষের চোখের সামনে ঘটা একটি অতি সাধারণ যান্ত্রিক ত্রুটির দুর্ঘটনা। স্থানীয় খবরের কাগজে তার রিপোর্টও বেরিয়েছিল। আর লেখকরা সেটাকে কি বানিয়েছিলেন? পরবর্তীকালে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে লেখা বেশ কিছু বইয়ে এই ঘটনাটিকে এমনভাবে বর্ণনা করা হয় যেন বিমানটি মাঝ আকাশ থেকে কোনো অজানা শক্তির প্রভাবে গায়েব হয়ে গিয়েছিল। ও গড! অর্থাৎ সত্য গোপন করার এক প্রবল প্রবণতা কাজ করেছিল এই লেখকদের মধ্যে, শুধুমাত্র নিজেদের বইয়ের কাটতি বাড়ানোর জন্য। এটা সত্যিই একটা বিশাল আহা মুহূর্ত। মানে আমরা দশকের পর দশক ধরে একটা ভৌতিক রহস্য ভেবে জানিয়ে ভয় পেয়েছি, তা আসলে কয়েকজন লেখকের তৈরি করা একটা চমৎকার বিজনেস মডেল। দুর্ভাগ্যবশত অনেকটা সেরকমই। কিন্তু তারপরেও একটা প্রশ্ন থেকে যায়। ল্যারি কুশে হয়তো প্রমাণ করেছেন যে এখানে দুর্ঘটনার হার অস্বাভাবিক, কিন্তু যে দুর্ঘটনাগুলো সত্যিই ঘটেছে, যেমন সেই ফ্লাইট 19 বা অন্যান্য জাহাজডুবি, সেগুলোর পেছনে তো কোনো না কোনো কারণ আছে। এবার তাহলে বিজ্ঞানের চোখে এই দুর্ঘটনার আসল কারণগুলো খোঁজার চেষ্টা করা যাক। আপনি একটু আগে ফ্লাইট 19-এর কথা বলছিলেন। ওই 5টি সামরিক বিমান এবং উদ্ধারকারী বিমান নিখোঁজ হওয়ার পেছনে আসল কারণ কি ছিল? ফ্লাইট 19-এর নিখোঁজ হওয়ার পেছনে কোনো এলিয়েন বা রাক্ষসে সামুদ্রিক প্রাণী ছিল না। ছিল নিখাদ মানসিক ত্রুটি এবং প্রাকৃতিক বিভ্রান্তির এক অদ্ভুত সংমিশ্রণ। মানসিক ত্রুটি? হ্যাঁ, মার্কিন নৌবাহিনীর নিজস্ব তদন্ত রিপোর্ট অনুযায়ী ওই ফ্লাইটের লিডার লেফটেন্যান্ট চার্লস টেলর মাঝ আকাশে পুরোপুরি দিক হারিয়ে ফেলেন। আচ্ছা। তার রেডিও ট্রান্সক্রিপ্ট থেকে পরিষ্কার বোঝা যায় যে তিনি তার আসল অবস্থান থেকে বিচ্যুত হয়েছিলেন। তিনি ভেবেছিলেন তিনি ফ্লোরিডা কিজের উপর আছেন, কিন্তু আসলে তিনি ছিলেন বাহামাসের উপর। আর তার বিমানগুলোতে জ্বালানি ফুরিয়ে আসছিল, আবহাওয়া খারাপ হতে শুরু করেছিল এবং অন্ধকার নেমে আসছিল। একদম ঠিক। আর এই দিক হারিয়ে ফেলার পেছনে কি ওই কম্পাসের গণ্ডগোলের কোনো হাত ছিল? ওই যে কথায় বলে বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর গেলে নাকি কম্পাস পাগল হয়ে দেয়? কম্পাস পাগল হয়ে যায় বিষয়টা ঠিক তেমন নয়, তবে এখানে একটি সূক্ষ্ম ভৌগোলিক ও চৌম্বকীয় বিষয় আছে। পৃথিবীর খুব কম জায়গাতেই এমনটা হয় যে কম্পাস ম্যাগনেটিক নর্থ বা চৌম্বকীয় উত্তর দিক এবং ট্রু নর্থ বা ভৌগোলিক উত্তর দিক একই রেখায় দেখায়। আচ্ছা, মানে দুটো উত্তর দিক আলাদা? হ্যাঁ, বারমুডা ট্রায়াঙ্গেলের কিছু অংশে এমন একটি রেখা আছে যাকে অ্যাগনিক লাইন বলে। অ্যাগনিক লাইন? হ্যাঁ, সাধারণ নাবিক বা পাইলটরা কম্পাসের ম্যাগনেটিক নর্থ দেখে চলেন এবং পরে হিসেব করে ট্রু নর্থ বের করেন। কিন্তু এই অঞ্চলে সেই হিসেবের সামান্য হেরফের হলেই দিগ্ভ্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। ওহ, বুঝতে পেরেছি। চার্লস টেলরের ক্ষেত্রে এই বিভ্রান্তি এবং তার ভুল সিদ্ধান্তই কাল হয়েছিল। ঠিক তাই।
আর যে উদ্ধারকারী বিমানটি নিখোঁজ হয় সেই পিবিএম ম্যারিনার বিমানগুলো তখন ফ্লাইং গ্যাস ট্যাঙ্ক নামে পরিচিত ছিল। ফ্লাইং গ্যাস ট্যাঙ্ক নামটাই তো সাংঘাতিক। হ্যাঁ, সামান্য একটা স্ফুলিঙ্গ থেকেই মাঝাকাশে সেগুলোতে বিস্ফোরণ ঘটার রেকর্ড আগে থেকেই ছিল। তার মানে মানুষের ভুল আর যান্ত্রিক ত্রুটি এখানে প্রধান কালপ্রেট। এর পাশাপাশি প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ তো আছে। আমরা জানি যে এই ক্যারিবিয়ান এবং ফ্লোরিডা সংলগ্ন অঞ্চলটি ভয়াবহ হারিকেন এবং গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের আতুরঘর। একদম সঠিক। আর প্রকৃতির এই রোশানলের একটা বড় প্রমাণ হল ১৯৮৬ সালের প্রাইড অফ বল্টিমোর নামের একটি জাহাজের ঘটনা। কি হয়েছিল সেখানে? এটি একটি আধুনিক এবং শক্তপোক্ত জাহাজ ছিল, কিন্তু একটি চমৎকার দিনে হঠাৎ করেই বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩২ কিলোমিটার থেকে এক লাফে ১৪৫ কিলোমিটার হয়ে যায়। ঘণ্টায় ১৪৫ কিলোমিটার, কোনো সতর্কবার্তা ছাড়াই? হ্যাঁ, ঠিক তাই। একে আবহাওয়াবিদ্যার ভাষায় বলা হয় মাইক্রোবার্স্ট, বা হঠাৎ তৈরি হওয়া প্রবল ঝোড়ো হাওয়া বা ডাউনড্রাফট। এই ধরনের অপ্রত্যাশিত এবং প্রচণ্ড শক্তিমত্তার বাতাসে বিশাল বড় বড় জাহাজও খেলনার মতো উল্টে গিয়ে মুহূর্তে জলের নিচে তলিয়ে যেতে পারে, তাই না? একেবারে ঠিক। কিন্তু একটা খটকা থেকেই যায়। ধরুন একটা জাহাজ ঝড়ে ডুবে গেল বা বিমান ভেঙে পড়ল, কিন্তু তার কোনো ধ্বংসাবশেষ কেন পাওয়া যায় না? সাধারণ দুর্ঘটনায় তো অন্তত কিছু না কিছু চিহ্ন জলের ওপর ভেসে ওঠে। এই চিহ্ন খুঁজে না পাওয়ার পেছনের সবচেয়ে বড় কারণ হল গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত। গালফ স্ট্রিম? হ্যাঁ, গালফ স্ট্রিমকে আপনি সমুদ্রের তলদেশের একটি অত্যন্ত দ্রুতগামী এক্সপ্রেসওয়ে বা নদীর সাথে তুলনা করতে পারেন। মেক্সিকো উপসাগর থেকে শুরু হয়ে ফ্লোরিডা প্রণালী দিয়ে এই বিশাল গরম জলের স্রোত উত্তর আটলান্টিকের দিকে বয়ে যায়। এর পৃষ্ঠের জলপ্রবাহের সর্বোচ্চ গতিবেগ প্রতি সেকেন্ডে প্রায় ২ মিটার বা তারও বেশি হতে পারে। ঠিক। তার মানে যদি কোনো জাহাজ ডুবে যায় বা বিমানের টুকরো জলে পড়ে, এই প্রচণ্ড শক্তিশালী স্রোত সেই ধ্বংসাবশেষকে মুহূর্তের মধ্যে ভাসিয়ে বহু দূরে নিয়ে যাবে। আমরা যেখানে খুঁজছি জিনিসটা হয়তো তার থেকে কয়েকশো মাইল দূরে ভেসে চলে গেছে। ঠিক তাই। ধ্বংসাবশেষ নির্দিষ্ট জায়গায় না মেলার এটাই মূল কারণ। তাই এটা স্পষ্ট যে কোনো অলৌকিক শক্তি নয়, বরং প্রকৃতির অসীম শক্তি, সমুদ্রের জলের স্রোত এবং মানুষের ভুলই এই দুর্ঘটনাগুলোর মূল কারণ। আচ্ছা, এতক্ষণ তো আমরা ইতিহাস, আবহাওয়া আর মানুষের ভুলের কথা জানলাম, কিন্তু সোর্স মেটেরিয়াল ঘাঁটতে গিয়ে আমি এমন একটা বৈজ্ঞানিক তত্ত্বের খোঁজ পেয়েছি যা পড়ে আমার মাথা ঘুরে গেছে। কোন তত্ত্বটার কথা বলছেন? বিজ্ঞানীরা শুধু হারিকেন বা স্রোতের মধ্যে আটকেনি, তারা সমুদ্রের তলদেশের রসায়ন নিয়েও কাজ করছেন। নোটে একটা শব্দ দেখলাম, ফায়ার আইস বা মিথেন ক্ল্যাথরেট। এই ফায়ার আইস বা আগুনের বরফ বিষয়টা আসলে কি? এটি অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি তত্ত্ব। ফায়ার আইস বা মিথেন ক্ল্যাথরেট হল সমুদ্রের তলদেশে থাকা এক ধরনের রাসায়নিক যৌগ। আচ্ছা। এটাকে যদি খুব সহজে কল্পনা করতে হয়, তবে ভাবুন বরফের তৈরি একটা খাঁচা, আর সেই খাঁচার ভেতর আটকে আছে অত্যন্ত দাহ্য মিথেন গ্যাসের অণু। বরফের খাঁচায় মিথেন গ্যাস? হ্যাঁ, সমুদ্রের তলদেশে যেখানে প্রচণ্ড চাপ এবং তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকে, সেখানে প্রাকৃতিকভাবেই হাজার হাজার বছর ধরে এই মিথেন গ্যাস বরফের খাঁচায় আটকা পড়ে এমন স্তূপ তৈরি করে। ওকে, বরফের খাঁচায় বন্দি মিথেন গ্যাস। কিন্তু এর সাথে আস্ত একটা লোহার জাহাজ জলের নিচে ডুবে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্কটা হলো জলের ঘনত্বের সাথে। অস্ট্রেলিয়া এবং নরওয়ের বিজ্ঞানীরা গবেষণাগারে এই তত্ত্বটি নিয়ে কাজ করেছেন। তারা কি দেখলেন? তারা বেফিছেন সমুদ্রের তলদেশে থাকা ফাটল বা টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে যদি এই মিথেন হাইড্রেটের স্তূপে ফাটল ধরে, তবে হঠাৎ করে বিশাল পরিমাণ মিথেন গ্যাস বুদবুদ আকারে ওপরের দিকে উঠে আসতে থাকে। আর এই বুদবুদগুলো যখন সমুদ্রের জলের সাথে মেশে, তখন সেই নির্দিষ্ট এলাকার জলের ঘনত্ব বা ডেনসিটি মারাত্মকভাবে কমে যায়। আর জলের ঘনত্ব কমে যাওয়া মানেই তো বিশাল বিপদ। একদম। কারণ আমরা জানি যে কোনো কিছু জলে ভাসে তার প্লবতা বা বায়ন্সির কারণে, যা জলের ঘনত্বের উপর নির্ভর করে। এখন হঠাৎ করে যদি কোনো বিশাল জাহাজের ঠিক নিচের জলের ঘনত্ব কমে যায়, তবে সেই জল আর জাহাজের বিপুল ওজন ধরে রাখতে পারবে না। একেবারে সঠিক। ব্যাপারটা অনেকটা এমন যে শক্ত মাটির উপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ কেউ যদি চোরাবালিতে গিয়ে পড়ে, জাহাজটি মুহূর্তের মধ্যে
কোনো রকম সতর্কবার্তা বা ডিস্ট্রেস কল পাঠানোর সুযোগ পাওয়ার আগেই সোজা জলের নিচে তলিয়ে যাবে। হ্যাঁ, ওপর থেকে দেখলে মনে হবে যেন সমুদ্রের জল টকবক করে ফুটতে শুরু করেছে আর আস্ত জাহাজটি সেই ফুটন্ত জলোচ্ছ্বাসে হারিয়ে যাচ্ছে। এই দৃশ্যটা কল্পনা করলেই তো গায়ে কাটা দেয়। হ্যাঁ। মানে কোনো ঝড় নেই, আকাশ পরিষ্কার, আর হঠাৎ করে নিচ থেকে জল ফুটতে শুরু করলো আর জাহাজ গায়েব। কিন্তু বিজ্ঞান মহলে এই তত্ত্বটা কতটা সর্বজন স্বীকৃত? এখানে একটি বড় কিন্তু আছে। কি রকম? যদি আমরা বিষয়টিকে বৃহত্তর বৈজ্ঞানিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে দেখি, তাহলে এর বিপক্ষেও জোরালো যুক্তি রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা ইউএসজিএস-এর দেওয়া তথ্য অনুযায়ী বারমুডা ট্রায়াঙ্গল অঞ্চলের সমুদ্রের নিচে মিথেন গ্যাসের অস্তিত্ব অবশ্যই আছে। আচ্ছা, অস্তিত্ব আছে। কিন্তু গত 15,000 বছরে এই অঞ্চলে এত বড় মাপের কোনো মিথেন অগ্নুৎপাত বা বুদবুদ ওঠার প্রমাণ বিজ্ঞানীরা পাননি, যা আস্ত একটা মালবাহী জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তার মানে তত্ত্বটা ল্যাবে কাজ করলেও বাস্তবে প্রমাণ নেই। ঠিক তাই। মিথেন হাইড্রেট তত্ত্বটি গবেষণাগারে মডেল জাহাজের উপর সফলভাবে প্রমাণিত হলেও বাস্তবে এটিই সমস্ত দুর্ঘটনার প্রধান বা একমাত্র কারণ কিনা তা নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। সত্যি, বিজ্ঞানীদের এই তত্ত্ব আর বিতর্কের কথাগুলো শোনার পর মনে হয় সাগরতলের জগৎটা আমাদের চেনা দুনিয়ার চেয়ে কতটা রহস্যময় আর আলাদা। তবে এখানেই শেষ নয়। আরও কিছু আছে নাকি? হ্যাঁ, রিসার্চ ইন মেরিন সায়েন্সেস নামের বৈজ্ঞানিক জার্নাল থেকে পাওয়া আরও একটি অভাবনীয় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা আমাদের বলতেই হবে। ওই প্লাজমার ব্যাপারটা? হ্যাঁ, আমরা জানি আটলান্টিক মহাসাগরের এই অংশে গরম জলের স্রোত এবং ঠান্ডা জলের স্রোত পাশাপাশি প্রবাহিত হয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তারা একে অপরের সাথে মিশে যায় না। তাদের মাঝখানে যেন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়। হ্যাঁ, এবং এই গরম ও ঠান্ডা জলের স্রোতের পাশাপাশি প্রবাহ সেখানকার বায়ুমণ্ডলে এক তীব্র প্রভাব ফেলে। গরম জলের উপরের বাতাস দ্রুত গরম হয়ে হালকা হয়ে উপরে উঠতে থাকে, যাকে আমরা আপড্রাফট বলি। আর ঠান্ডা জলের ওপরের বাতাস সেই শূন্যস্থান পূরণের জন্য প্রচণ্ড বেগে ছুটে আসে। এর ফলে সমুদ্রের ওপরের বায়ুমণ্ডলে তীব্র ঘূর্ণনের সৃষ্টি হয়। জার্নালের ওই গবেষণাপত্রে বিশ্লেষণ করা হয়েছে যে অত্যন্ত উচ্চ তাপমাত্রায় এবং প্রবল ঘর্ষণে এই অঞ্চলে পদার্থের চতুর্থ অবস্থা অর্থাৎ প্লাজমা তৈরি হতে পারে। প্লাজমা মানে কঠিন, তরল আর গ্যাসের পরের অবস্থা। কিন্তু এই প্লাজমা থেকে জাহাজের বা বিমানের যন্ত্রপাতি কিভাবে বিকল হয়? ওই জার্নালে সোলেনয়েডের কথা উল্লেখ আছে। হ্যাঁ, সলেনয়েড মানে তো ওই গাড়ির ইঞ্জিনের ভেতর যে তারের কুণ্ডলী থাকে সেরকম কিছু, তাই না? আকাশ কিভাবে একটা বিশাল কুণ্ডলী হয়ে যায়? খুব সুন্দর একটা তুলনা টেনেছেন। প্লাজমা হলো আসলে ইলেকট্রন এবং আয়নের এক ধরনের মুক্ত মিশ্রণ। যখন এই চার্জযুক্ত ইলেকট্রনগুলো বাতাসের তীব্র ঘূর্ণনের সাথে প্রচণ্ড বেগে ঘুরতে থাকে, তখন তারা আকাশের বুকেই একটি বিশাল বৈদ্যুতিক কুণ্ডলী বা সোলেনয়েডের মতো কাজ করে। একদম। আর আমরা পদার্থবিদ্যা থেকে জানি যখনই কোনো কুণ্ডলীর মধ্য দিয়ে চার্জ প্রবাহিত হয় তখন সেখানে এক তীব্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ও, এবার বুঝতে পারছি। তার মানে সমুদ্রের ওপরের এই বিশাল ঘূর্ণন আর প্লাজমা মিলে একটা দানবীয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। হ্যাঁ, আর এর সাথে পৃথিবীর ভ্যান অ্যালেন বেল্ট বা নিজস্ব চৌম্বক ক্ষেত্রের নিশ্চয়ই কোনো সংঘর্ষ হয়। ঠিক তাই। এই তীব্র ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাক্ট করে এবং এর সাথে যুক্ত হয় তাপের বিচ্যুতির প্রভাব, তখন ওই নির্দিষ্ট অঞ্চলে হঠাৎ করেই অস্বাভাবিক চৌম্বকীয় অসঙ্গতি দেখা দেয়। মানে একটা ম্যাগনেটিক অ্যানোমেলি। হ্যাঁ, এই তীব্র চৌম্বক ক্ষেত্র আধুনিকতম জাহাজ বা বিমানের ন্যাভিগেশন সিস্টেম, রেডিও যোগাযোগ এবং রাডার যন্ত্রপাতিগুলোকে মুহূর্তের মধ্যে সম্পূর্ণ বিকল করে দেওয়ার ক্ষমতা রাখে। পাইলটরা তখন আর বুঝতে পারেন না তারা কোথায় আছেন, আর বাইরে যোগাযোগ করারও কোনো উপায় থাকে না। একেবারেই তাই। প্লাজমা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এই তত্ত্বগুলো শুনতে হয়তো সায়েন্স ফিকশন মুভির মতো জটিল মনে হতে পারে, কিন্তু ভেবে দেখলে এগুলো সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মের ওপর প্রতিষ্ঠিত। বিজ্ঞান আমাদের এটাই শেখায় যে কোনো ঘটনা প্রথম দেখায় যতটাই অলৌকিক বা জাদুকরী মনে হোক না কেন, তার পেছনে কোনো না কোনো পদার্থবিদ্যা, রসায়ন বা আবহাওয়া বিজ্ঞানের শক্ত সূত্র লুকিয়ে থাকে। একদম। এখানে মিথেন গ্যাসের বুদবুদ হোক বা প্লাজমার ঘূর্ণন অথবা গলফ স্ট্রিমের প্রচণ্ড জলের স্রোত, এগুলো সবই প্রকৃতির অত্যন্ত শক্তিশালী রূপ। ঠিক।
আর যদি আমরা আজকের আলোচনার উপসংহার টানি তাহলে এই পুরো বিষয়টিকে একসাথে গেঁথে বলা যায় যে বারমুডা ট্রায়াঙ্গল নামের এই মিথ আসলে কয়েকটি জিনিসের নিখুঁত সংমিশ্রণ। মানুষের আদিম কৌতূহল, প্রকৃতির অসীম ও ধ্বংসাত্মক ক্ষমতা এবং তার সাথে কিছু সুযোগসন্ধানী লেখক ও মিডিয়ার তথ্যের অতিরঞ্জন। অসাধারণভাবে বলেছেন। যারা শুনছেন তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ শিক্ষা। তথ্য এবং উপাত্ত যাচাই না করে, ল্যারিকোষের মতো ডেটা বিশ্লেষণ না করে, শুধুমাত্র ভয় মেশানো গুজবের ওপর ভিত্তি করে কিভাবে একটি অতি সাধারণ ব্যস্ত সমুদ্রপথ বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রহস্যে পরিণত হতে পারে, বারমুডা ট্রায়াঙ্গল তার সবচেয়ে বড় প্রমাণ। সত্যি তাই। বিদায় নেওয়ার আগে আজ যারা আমাদের এই আলোচনা শুনছেন তাদের মনে আমি একটি নতুন এবং উত্তেজক প্রশ্ন ছুড়ে দিতে চাই। বলুন। একটু ভেবে দেখুন তো, বারমুডা ট্রায়াঙ্গলের এই বিশ্বখ্যাত রহস্য যদি নিছকই মানুষের মনস্তত্ত্ব, অতিরঞ্জিত মিডিয়া রিপোর্ট এবং পরিসংখ্যানের একটা খেলা হয়ে থাকে, তবে প্রতিদিন আমাদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের নিউজ ফিডে আসা এমন আর কত অমীমাংসিত রহস্য বা ভাইরাল মিথ ঘুরে বেড়াচ্ছে। দারুণ একটা পয়েন্ট। সেই গল্পগুলোর কতগুলো আসলে একটু তলিয়ে ডেটা বিশ্লেষণ করলেই সাধারণ বৈজ্ঞানিক নিয়মে ব্যাখ্যা করা সম্ভব। পরের বার কোনো রহস্যময় গাছ ছমছমে খবর পড়ার সময় আমরা কি শুধুই গল্পটার উপর অন্ধবিশ্বাস করব, নাকি সেই গল্পের পেছনের আসল বিজ্ঞান আর ডেটা খোঁজার চেষ্টা করব? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। আজকের মতো আমাদের এই গভীর অনুসন্ধান এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে আবারও আমরা তলিয়ে যাব জ্ঞানের গভীরে।